সুজন দা একা মানুষ, বিয়ে করেনি। সেটার কারণ অবশ্য মেশিন খারাপ সেটা নয়, বা কাজ পারে না সেটাও নয়। কারণটা হলো একটা মেয়ে, তার কলেজ জীবনের একটি মেয়ে। ওদের মধ্যে ভালোবাসা ছিল, যা লাগালাগি বা খেলাধুলা পর্যন্ত এগিয়েছিল। সুজনদার এখনও রোজ রাতে ঘুমোতে যাওয়ার সময় মনে পড়ে মেয়েটিকে। কলেজে তখন MA ফার্স্ট ইয়ার, ছাত্র হিসেবে নেহাত খারাপ ছিল না সুজনদা। মেয়েটিকে প্রথম দিন থেকে পছন্দ হয়েছিল তার, যেন ভেদ করে ফেলে তাই দেখার জন্য প্রায় সময় ছেলেরাই বদ্ধপরিকর। সুজনের মনে হতো মেয়েটিকে বোঝেও না, একটু ঢিলেঢালা পোশাকও তো পরতে পারে, কিন্তু ওর কোনো ভ্রুক্ষেপ নেই যে বেশ উপভোগই করত সে। মেয়েটির নাম ছিল সোনালি, নামের যোগ্য সম্মানই রেখেছে। মেয়েটির গায়ের রং সোনালি বটে, আর ফিগার না থাক সে বর্ণনা পরে হবে। সুজন ছিল ফাইন আর্টসের ছাত্র, আর তার প্রিয় বিষয় ছিল আর্টস, সেটাও আকর্ষণীয় নারীর। কিন্তু এ খালি ভাবনা, বাস্তবে কিন্তু এরকম সুজন করতে পারেনি, বলা উচিত তাকে করতে দেওয়া হয়নি। বর্ষাকাল কলেজ ছুটির পর রোজকার অভ্যাস মতোই সুজন লাইব্রেরিতে আর্টের বিষয়ে বই পড়ছিল। আচমকা পেছনে এক সুমধুর নারীর কণ্ঠে গলার স্বর শুনতে পেল। তবে এই গলার আওয়াজ সুজনের চেনা, হ্যাঁ সোনালি, কিন্তু এটা অপ্রত্যাশিত। ফাইন আর্টের স্টুডেন্ট হলেও সোনালির প্রিয় বিষয় পোর্ট্রেট। তারপর সোনালি সুজনকে জিজ্ঞাসা করলো, কি পড়ছো? কোনো গোপনীয় বিষয় বুঝি? সুজন কোনোদিনও ভাবেনি সোনালি এসে ওকে এভাবে জিজ্ঞাসা করবে, কিন্তু আজ বইটাকে বন্ধ করে দিয়ে বলল, এই আমার যা বিষয় আর কি। সোনালি হেসে বলল, বুঝেছি, তা শুধু পড়ো নাকি আরও কিছু করো? কথাটার অক্ষরিত অর্থ বুঝলেও সুজন বলল, নিজের মনে যা আসে তাই ফুটিয়ে তুলি। সোনালি বলল, আমি দেখব। প্রস্তাবটা অপ্রত্যাশিত, এতে অসুবিধা নেই, কারণ বাড়িতে একাই থাকে সুজন। থাকার মধ্যে আমি ওর দূর সম্পর্কের এক কাকার মেয়ে। আমার নাম কামিনী। যদিও সুজনদা আমার থেকে প্রায় বছর 10 বড়, কিন্তু অসুবিধা একটাই, তার সব আর্টের মুখই সোনালির। সেগুলো দেখে যদি রেগে যায়, তাই একটু ইতস্তত করছিল। শেষে সোনালির কথাতে আর না করতে পারল না, বলল, আচ্ছা চলো। এরপর বেরিয়ে এলো তারা দুজনেই। বৃষ্টি তখনও অঝরে ঝরছে। সুজনের বাড়ি কলেজ থেকে মিনিট 7 হাঁটা পথ। ছাতা আনেনি সোনালি, তাই এক ছাতার নিচে ওরা দুজন স্বপ্নের মতো হাঁটতে শুরু করলো। হিন্দু রোমান্টিক ছবিতে প্রেম এইভাবেই তো শুরু হয়। মনে মনে হাসলো সুজন, কিন্তু মনের মধ্যে দুরু দুরু, নিজের মুখ দেখে কি প্রতিক্রিয়া হবে সোনালির। এই দুশ্চিন্তার মধ্যেও সুজন অনুভব করলো হাঁটার তালে তালে সোনালির দুলছে। ছাতা একটি, এবং বৃষ্টির প্রখরতার কারণে প্রায় ঘনিষ্ঠ হয়ে চলছিল দুজনে। তখনই দাদার হাতে স্পর্শ করলো একটিতে। সোনালির থেকে একটু বেশি লম্বা সুজনদা, তাই ঘনিষ্ঠ হয়ে চলার দরুন তার চোখ ছিল মাঝের ফাঁকা জায়গায়। বইয়ের পাতায় নিজের কল্পনায় অনেক বড় বড় লাগছে। অবশ্য বাস্তবে এত কাছ থেকে দেখেনি সুজনদা। মনে হলো যেন দুটি বরফ আবৃত পর্বত চূড়া উকি মারছে। দাদার অজান্তেই নাড়া দিয়ে উঠল এক উত্তেজনা। এত কাছে সোনালি খেলার সুযোগ সেটিও আছে। তার মনের কথা হয়তো বুঝতে পেল সোনালি, তাই আরও উপভোগ করতে দেওয়ার জন্যই বোধহয় বেরিয়ে গেল ছাতার তলা থেকে। তারপর সোনালি দাদাকে বলল, আমার বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগে জানো। কথাগুলো দাদার কানেই গেল, শুধু মাথাতে নয়, কারণ তার চোখ তখনও ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। কিছুক্ষণ পর দাদা ওকে বলল, এসো, আমরা এসেই গেছি। গলির মুখ ধরে আমার ফ্ল্যাট। আগে পৈতৃক বাড়ি থাকলেও সেটাকে প্রপার্টিং করিয়ে একতলায় 2টা ফ্ল্যাট করেছে, কারণ বেশ কিছু টাকা গিয়েছিল ওর হাতে। যাই হোক, একতলায় একটা ফ্ল্যাটে আমি থাকি, আর একটি ফ্ল্যাট তার স্টুডিও। সেখানেই প্রবেশ করলো শিয়ার সোনালি। ঢুকে সোনালি দেখলো কিছু আবেদনময়ী মূর্তিতে ভর্তি ঘর, আর সব দেহর মুখ তার। এরপর অপ্রস্তুত হয়ে সুজন বলে উঠল, আসলে একটা মুখ দরকার ছিল কমপ্লিট করতে। জানি এটা তোমাকে একবার জিজ্ঞাসা করা উচিত ছিল। দাদার কথা শুনে হেসে উঠল সোনালি। মুখে বৃষ্টি ভেজা জলবিন্দু যেন প্রতি হাসিতে মুক্ত ঝরছে। ডাবগুলো দারুণ ফুটে উঠেছে, যেন কোনো ফুল ফুটেছে ভোরের আলো পেয়ে। দৃষ্টি সরাতে পারছে না সুজন। হঠাৎ সোনালি বলে উঠল, কল্পনায় দেখেছো, বাস্তবে দেখবে না? কেমন দেখতে তোমার মডেল? বলেই এক পলকেই খোলা আকাশের মতো হয়ে গেল। জলবিন্দু তখনও দীর্ঘল চুলগুলো থেকে চুয়ে পড়ছে। দেখে মনে হচ্ছে এক একটা রসগোল্লা। আজ বুঝতে পারল সুজন কল্পনার আকর্ষণ এবং বাস্তবের আকর্ষণের মধ্যে পার্থক্য। সে নিজেকে আর সামলাতে পারল না, দৌড়ে গিয়ে সোনালিকে ধরে ফেলল। সুজনের রন্ধে রন্ধে বিদ্যুৎ ছুটছে, কোনো এক অমিতের আশায় যেন কাজ করছে প্রাণপণে। সোনালির মুখ দিয়ে তৃপ্তি এবং শান্তির আওয়াজ, কিন্তু তা খুব মৃদু। স্টুডিও বলে খাট নেই এখানে, তবে একটি গদি আছে। সেখানে দাঁড়িয়েছিল সোনালি। একটু পরে একটা ফনা ধরা সাপ বেরিয়ে এলো। সোনালি সাময়িক বাধা দেওয়ার চেষ্টা করলো, যদিও কিন্তু সেটা নামমাত্র। সেটা দিয়ে আরো হিংস্র হয়ে উঠল সুজন। এরপর দাদা প্রবেশ করালো সেই স্বর্গরাজ্যে। ঠিক সেই মুহূর্তেই এক অদ্ভুত আওয়াজ বেরিয়ে এলো সোনালির মুখ থেকে।
সেই গুহায় বিচরণ করতে করতে একটু হাঁপিয়ে গিয়েছিল বোধহয় সুজন, তাই খানিক পরেই গতি একটু স্লো করলো। সুজন জানে আর বেশি দেরি নেই। যাই হোক, এবার একটু বর্তমানে আসি। বাইরে বৃষ্টিতে ভিজে চলেছে কলকাতার রাস্তা। স্মৃতিচারণায় বেঘাত ঘটল বাজের একটা শব্দে। আজও ঝরছে অজরে ধারায় বৃষ্টি, তাই বেশি করে মনে পড়ছিল আর সোনালির কথা। সেই দিনের পর আর কলেজে আসেনি সোনালি। পরে শুনেছিল দাদা একা নয়, ফাইন আর্টসের সকল ছাত্রই তার শিকার হয়েছিল। সোনালি যেন কাল বৈশাখী ছিল, হঠাৎই এলো আবার চলেও গেল। কিন্তু আজও মনে করলে সুজনদার হিংস্র সাপের মতোই ফোনা তুলে ওঠে। সেই ঘটনার পর কেটে গেল 6টা বছর। এখন সুজনদা হয়েছে নামকরা পেইন্টার, কিন্তু যখন সোনালির আসল রূপ দেখে সেদিনই পুড়িয়ে ফেলেছিল তার সাধের সমস্ত আর্ট। বাইরের বৃষ্টির মাঝে সেই রাতের স্মৃতিকে একবার ফিরিয়ে যাওয়ার প্রয়োজন বোধ করেন দাদা আজ। একটু হাতের কাজ না করলেই নয়। পাশাপাশি 2টে ঘর, এক ঘরে সুজন এবং অন্য ঘরে আমি থাকি। আমি এখন অনেক বড় হয়েছি, প্রথম বর্ষের পরীক্ষা দিয়েছি সবে। এখনই ফুটে উঠেছে আমার বাগানের সমস্ত ফুল। তবে আমি অনেকবার লক্ষ্য করেছি ডাবগুলোর দিকে দাদার নজর আটকে যায়। তবে আমিও তাকে হতাশ করি নাই, বরং আরও সুযোগ করে দিয়েছি। মনে মনে ভেবেছি, দেখলে ক্ষতি কি, আমার তো আর নিজের দাদা নয়, দূর সম্পর্কের দাদা। আমি জানি সুজনদা আড়ালে দেখে, তাতে আমি স্বস্তি বোধ করি না, বরং আনন্দই পাই। আমিও চাই সে ঝাঁপিয়ে পড়ুক ভরা বাগানে। একদিন আমি ঘুমিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে ব্যথা পাওয়ায় আমার ঘুম ভেঙে গেল। তখন একজনকে দেখে আমি চিৎকার করতে যাব, এমন সময় আমার মুখে হাত দিয়ে দাদা বলল, কামিনী আমি। আজ আর আটকাস না আমাকে। আমি প্রথমে ঘাবড়ালেও সুজনের গলা এবং সে কি করতে চায় সেটা বুঝেই হেসে বললাম, আটকালাম কোথায়, তুমি আসো না আমার কাছে। আমারও তো আছে, কিন্তু এতদিনে এলে খেতে। এই শুনে সুজন কাজ শুরু করলো। যেহেতু এটাই আমার প্রথম, তাই আমার খুব কষ্ট হলো, কিন্তু অদ্ভুত একটা ভালো লাগা বুঝতে পারলাম এই মুহূর্তে। তাই আমি আর ওকে আটকালাম না। এরপর ও যখন রাস্তা দিয়ে যাওয়া আসা শুরু করলো, তখন আমার এত ভালো লাগলো তা আমি বলে বোঝাতে পারবো না। তখন আমি মনে মনে ভাবতে লাগলাম, দাদা এতদিন তুমি কোথায় ছিলে, আরও আগে কেন এলে না মধু খেতে। এক সময় দাদা আমাকে বলল, হ্যাঁ রে কামিনী, আমি সোনালির বাগানের যেমন ফুলের গন্ধ পেয়েছিলাম, ঠিক একই গন্ধ তোর ফুলেও। এখন থেকে তুই চাইলে আমি এখানে যাতায়াত শুরু করব। তার এই কথা শুনে আমার মন আনন্দে নেচে উঠল। ভরপুর আনন্দে ফুটে উঠল দুজনের মুখ। বাইরে অবিরাম বৃষ্টিতে ভিজে গেছে রাস্তাঘাট, তবে সেই ঝড়ের দাপটে বিছানাও যে ভিজে গেছে তা কেউ জানতেও পারল না।